নতুন মনোগ্রাহী অনুষ্ঠান স্বপ্নাঙ্গন। স্বপ্ন যেখানে সত্যি হয়। আমরা তুলে ধরব আপনার সৃষ্টি, আপনার প্রতিভা। অংশগ্রহণ করতে যোগাযোগ করুন 7003226279 বা 9073121608 এই নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন শুধুমাত্র চ্যানেল ভিশনে। নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল ভিশন আয়োজিত অনুষ্ঠান স্বপ্নাঙ্গন, আর আমি আপনাদের সাথে কৌমুদী সঙ্গীত ও সাংস্কৃতিক মঞ্চের কর্ণধার শ্রাবণী চক্রবর্তী। প্রতিদিন আমাদের অনুষ্ঠানে অবশ্যই কিছু বিশেষ মুখ এবং বিশেষ শিল্পীদের মুখ আপনারা দেখতে পান। নাচ গান আবৃত্তিতে পরিপূর্ণ থাকে আমাদের সংসার, অর্থাৎ স্বপ্নাঙ্গনের সংসার। ঠিক আজকেও আমাদের সাথে বিশিষ্ট বাচিক শিল্পী বন্ধুরা রয়েছেন, অবশ্যই তাদের সাথে আলাপ করে নেব। দিদি, আপনার নাম? নমস্কার, আমি বর্ণালী চ্যাটার্জি, মধ্যমগ্রাম থেকে আসছি। বাহ। নমস্কার, আমি সুতপা অধিকারী, আমি দমদম থেকে আসছি। দিদি, আজকে অবশ্যই আপনাদের বিশেষ আমাদের অনুষ্ঠান এই জন্য, কারণ স্বরচিত আবৃত্তি মানেই একটা বলা যায় যে কবি ব্যাপার, মানে অবশ্যই আপনারা কবি সেই অর্থে। তো আজকে প্রথমেই নিবেদনে কি রেখেছেন, মানে আপনার ঝুলি থেকে? আমার ঝুলি থেকে বলতে আজকে প্রথমেই রেখেছি রিক্ত বেদনা। বাহ, একদম শুনে নি তাহলে। বেশ, হ্যাঁ অবশ্যই। রিক্ত বেদনায়, এটা আমার স্বরচিত একটি কবিতা। ভাসতে যখন হবেই আমায় তোমায় নিয়ে ভাসবো, কাঁদতে যখন হবেই আমায় তোমায় নিয়ে কাঁদবো, সেদিন যেন ভুলো না ক্ষমাতে চুম্বন, নিঃস্ব হলেও বুঝবো আমি সার্থক মরণ। কথাগুলো লেখা ছিল কলেজ দিনের পাতায়, এমন লেখা আর আসে না আজকে লেখার খাতায়। কেমন যেন বদলে গেল দিন বদলের সাথে, কথা দিয়ে কেউ রাখলো না হাত আর আগের মতো হাতে। বাহ বাহ, অসাধারণ অসাধারণ। এরকম লেখা পেলে মনে হয় সারাদিন শুনতেই থাকি। সত্যি অসাধারণ দিদি। অবশ্যই সুতপাদির কাছে যাব। দিদি, কি শোনাচ্ছেন? আমি স্বপ্ন প্রকাশনাতে কিছুদিন আগে আমার এই কবিতাটি বের হয়েছিল, তো আমি বইটাই নিয়ে এসেছি ওখান থেকে। কবিতাটার নাম হচ্ছে মন। তো এটার একটু প্রেক্ষাপট বলে নিই। যে কোনো কবি তো লেখা একটা প্রেক্ষাপটে। অবশ্যই। তো এই কবিতাটি লেখা যখন আমরা কোভিডের সময় একদম খুব মন খারাপের একটা দিন যাপন করছিলাম, তো সেই সময় কিভাবে আমরা মনকে ভালো রাখবো সেই ভেবেই কিছু কথা লেখা। আমরা তো এখন মানে সবেমাত্র কবি, এখনো সেই কবি হিসাবে তো কিছু ভুল ত্রুটি মার্জনীয়, কারণ কবি হিসাবে এখনো বলা ঠিক নয়, লিখছি আমরা, লেখিকা বলা যায় যে হ্যাঁ কিছু লিখছি। তো আমার কবিতার নাম মন। সুতপা অধিকারী। মন। মন খারাপ কেন জানো না এর কারণ? আমরা তো জানি না কিভাবে মনকে ভালো করা যায় যখন তখন। কথা না বলেও অনেক কথা বলা যায় যখন। কঠিন সময়েও মনকে ভালো রাখার মন্ত্রে নিজেকে করো লালন পালন। কষ্ট হচ্ছে, পারছো না সইতে, ছেড়ে দাও নিজেকে সময়ের হাতে। সময় ঠিক সময়ে তোমায় বলে দেবে কি করবে তুমি নিজের সাথে। ভালো কিছু ভাবো, কিন্তু কি ভালো জানি না তো। কিছু তুমি করো, কাজ অকাজ মন্দ ভালো মিঠে তিতো। অথবা কিছু করো না, ব্যালকনিতে দাঁড়িয়ে চেয়ে থাকো আকাশের দিকে। চেয়ে দেখো কত কিছু ঘটছে আকাশে। মেঘেরা করছে খেলা, সূর্য দিচ্ছে উঁকি, চাঁদ তারা ডাকছে তোমাকে, যেন বলছে বন্ধু হবে তোমার, গল্প করবে, ভালো থাকার মন্ত্রে তোমায় দেবে দীক্ষা। গাছের দিকে তাকাও, তারাও তোমায় দেবে ভালো লাগার, ভালো থাকার শিক্ষা। তাকিয়ে দেখো কিচিরমিচির পাখির দল, যেন বলছে ভাবনা ছাড়ো, এসো গল্প করো, গেয়ে ওঠো কলকল। দেখবে তখন আপনা থেকেই মন বলছে তোমায়, কিসের দুঃখ কিসের ভাবনা, সবই ভালো, সবই আলো, আধার তো নেই যা তোমায় থামায়।
আধার থেকে আলোয় ফেরার মন্ত্রে নিজেই তুমি দিয়েছ তান তোমার নিজের যন্ত্রে। এই পৃথিবীর সকল ভালোর মাঝে তুমিও পাবে মনকে খুঁজে ভালো করার কাজে। সত্যি অসাধারণ, আমার আগে আপনার বান্ধবী বলে দিয়েছেন। সিরিয়াসলি খুব সুন্দর, খুব সুন্দর, কোনো কথাই হবে না। তবে আপনারা এই লেখালেখি কবে থেকে শুরু করেছেন? দুজনের কাছেই যাব, আগে বর্ণালীদির কাছে যাই। আমি লেখা মূলত এই ধরো 2 বছর হতে যায়। আমার মেয়েরা বড় হয়ে যাওয়ার পর আর কোনো কাজ নেই, একদমই ফ্রি, ওরা নিজেদেরটা নিজেরাই করতে পারে। তখন আমার মানে অগাধ সময়, কি করব, সময়ও কাটে না। তো আমাকে একজন আমার দাদা বলা চলে বা স্যারও বলি, যা বলি, উনি বললেন তুমি বসে সময় নষ্ট করো না, তুমি লেখালেখি করো, আরম্ভ করো। আমি তো ভয় পেলাম, আমি আবার কি লিখবো, পারবো? হ্যাঁ পারবে, লেখো না। তো প্রথমে যখন লেখা আমি স্টার্ট করলাম, আমার মানে প্রচন্ড আমি ভীত ছিলাম আর কি, এত ভয় যে বাবা এটা আবার যদি ফেসবুকে দিই কি হবে, কি লিখলাম। তো লিখতে লিখতে না প্রথমে আমার একটু ভুল হতো, যেমন সাধু চরিত্রটা একটু গুলিয়ে ফেলতাম, ঠিক আছে, কোনোদিন তো লিখিনি। তারপরে যেমন রাবীন্দ্রিক শব্দগুলোকে আমি দিয়ে দিতাম, সেটা তো আর হয় না এখন 2025। হ্যাঁ, ভাষার অনেক তারতম্য ঘটেছে, তা দিয়ে দিতাম। তারপরে আস্তে আস্তে যে লেখা এখন তো মানে বলা চলে, আমি নিজেই বুঝতে পারি যে আমার লেখাটা বেশ অনেকটাই উন্নত হয়েছে। মানে আগে যেরকম লিখতাম, আগে যেসব ভাষাগুলো প্রয়োগ করতাম, তার তুলনায় যতই লিখছি দেখতে পাচ্ছি যে ক্রমেই বেটার হচ্ছে। এবং এটার ফলে কি হচ্ছে, আমি মানে মনে বেশ সাহসও পাচ্ছি, বলও পাচ্ছি, না আমার পারছি, হচ্ছে। হ্যাঁ, তা আমার এই কবিতায় মানে লেখার পেছনে মানে তার অবদান, যে স্যার বা দাদা বলি, তার অবদান মানে অনস্বীকার্য। মানে তাকে মানে হ্যাঁ, এটা নিয়ে যদি এই যে আমি আজকে এখানে আসতে পেরেছি বা আজকে আমি বিভিন্ন মঞ্চে অনুষ্ঠান করছি, মানে এইটুকু যা পাচ্ছি, উনি যদি আমাকে সাহস না দিতেন আমি কখনো পারতাম না। 100 বার প্রত্যেকটা মানুষের পাশেই একজন অবশ্যই বয়োজ্যেষ্ঠ গুরুজন বা মেন্টর, এরকম মানুষের একটা খুব প্রয়োজন, এটা একদম স্বাভাবিক। আর যত দিন যাবে যে ইমপ্রুভমেন্ট করবেন, এটাও খুব স্বাভাবিক। হ্যাঁ, আমরা তো সবে লিখছি, একদমই তাই, একদমই তাই, সবে লিখছি। তা আজকে এই চ্যানেল ভিশনে এসে তো ওনাকে ধন্যবাদ এবং সেই সঙ্গে ওনাকে একটা প্রণামও জানালাম। অবশ্যই। না, নামটাও একটু যদি না, নাম প্রকাশ হলো। আচ্ছা, নাম জানা যাবে না। বেশ বেশ বেশ, ঠিক আছে, একদম। আমরা তাহলে পরবর্তী নিবেদনে যাই, কি শোনাবেন? পরবর্তী নিবেদনে আমার এটা হচ্ছে স্মৃতি হচ্ছে একটি ছেলের বা যাই ভাবো না কেন, তার জ্বর হয়েছে এবং সে জ্বরের ঘোরে কতগুলো আবোল তাবোল জিনিস দেখছে বা মনে হচ্ছে তার, এরকমই ব্যাপার। তা কবিতার শিরোনাম স্মৃতি। উত্তপ্ত কপালে কেবলই জলপট্টি দিয়ে চলেছে 2 হাত, এ যেন অবিশ্রান্ত। এইটুকুই যা মনে আছে আমার, হাত দুটো যে কার ছিল তা আজও অজানা। শরৎকাল, সারা শহর জুড়ে দেবীর আগমনী বার্তা, ধুম জ্বরে আমার সারা শরীর কাঁপছে। ঘুমের ঘোর চাদরে ঠেকে আছি আপাদ মস্তক, মনে হলো গাঢ় অন্ধকারে ক্রমেই নিমজ্জিত হয়ে যাচ্ছি। প্যারাসিটামল পড়লেই ঘাম হয়, ছেড়ে যায় জ্বর, নিজেই শরীরের সব আভরণ উন্মোচন করছি। তখনও খেয়াল করি অবিকল সেই হাত দুটো আমার মাথার কাছে জলপট্টি দিয়ে চলেছে, কিন্তু হাত দুটো যে কার ছিল সে আজও আমার মনে পড়ে না। শুধু ধুম জ্বর এলে হাত দুটো উপলব্ধি করতে পারি। তবে কি সেই তুমি? বাহ দিদি, অসাধারণ অসাধারণ, সত্যি কোনো কথা হবে না। কারণ এই ধরনের আবৃত্তি বা এই ধরনের স্বরচিত কবিতা সত্যি বলাই বাহুল্য যে এরকম ভাষার প্রকাশ, আপনি বলছেন আপনি নতুন, মানে সবে শিশু বলতে পারেন, কিন্তু না, আমার মনে হচ্ছে না। অসাধারণ অসাধারণ। একদম পরবর্তী নিবেদনে যাব দিদি, কি শোনাবেন? আমার পরবর্তী কবিতা জীবন কান্ডারি।
আমাদের জীবন তো নিজের হাতেই মূলত, এবং আমরা জীবনকে কে কিভাবে চালনা করব সেটা সম্পূর্ণ আমাদের ব্যক্তিগত। সেটা নিয়েই আমার একটা কবিতা, জীবন কান্ডারি। জীবনতরীর হাল যদি আপন হাতেই, নিজেই যদি হই তার নিরন্তন চালিকা শক্তি, তবে জোরে চলি বা আস্তে চলি সবই তো আপন চাওয়াতেই। তবে আপন গতিতে অন্যের উৎকণ্ঠার কারণ দেখি না। এ পথের গতিপথ যেন দ্রুত ও বিলম্বিতের এক সমন্বিত তানমালা। এ যেন একই জীবন পথের যৌবনে আরোহণ আর বার্ধক্যে অবরোহণের সম্মিলিত পর্যায়। পথের আঁকে বাঁকে লুকিয়ে আছে কত জ্বলন্ত বুক ফাটা কথা উপকথা, ভীষণ উত্তাপ ঝলসে উঠি, অনিচ্ছার খিচুনি চেপে বসে। গুমড়ে মরি তবু সই নীরবতায়, জানি ওই অবাধ্য প্রস্থানের অবশ্যম্ভাবিতা, তবে অকালে কেন ওই আধারে প্রবেশের হাতছানি। পথের দাবি আলোর সতেজতায় আপন পথ গড়া, কালকে দুষে কি লাভ কান্ডারি। মহাকালের প্রলয় যজ্ঞে মিলনের সানাই শুনতে পাও কে, সোনার কান তৈরি করো কান্ডারি। বাহ, সত্যি মন ভরে উঠেছে। আজকে স্বপ্নাঙ্গনে এত সুন্দর সুন্দর আবৃত্তির ভান্ডার নিয়ে এসছেন দিদিরা, অবশ্যই স্বরচিত আবৃত্তি, কোনো কথাই হবে না, তাই না? আপনারাও নিশ্চয়ই আমার সাথে একমত। অবশ্যই দিদিদের পরবর্তী নিবেদনে যাব, তার আগে একটু সুতপাদির কাছে যাই। সুতপাদি, আমি তো শুনলাম বর্ণালীদির কণ্ঠে বেশ কয়েকটা আবৃত্তি শুনলাম, এবারে কিন্তু আপনার পালা। আপনি এবারে কি শোনাচ্ছেন আমাদের? আমাদের এই জীবনকে নিয়েই একটি ছোট্ট অনুভূতি নিয়েই কবিতা। আমি প্রথমেই বললাম আমার কবিতাগুলো ঠিক কবিতা বলা যায় না, ছড়ার আকারে কিছু মনের অভিব্যক্তিকে আমি প্রকাশ করেছি। তো আমার এখনকার কবিতা জীবন। জীবন এক বয়ে যাওয়া নদী, স্রোতের টানে ঢেউয়ের তালে ভাসতে পারো যদি, মিলবে কিনারা পাবে সবই। হাল ছেড়ে ভেঙে পড়ে থেমে যাও তবে, হার মেনে নিয়ে জীবনের মায়া ত্যাগ করতে হবে। জীবনে যা কিছু করবে ভেবেছিলে সব পিছে পড়ে রবে। আমরা তো এসেছি জীবনের রঙ্গমঞ্চে করতে অভিনয়, অভিনয় শেষে ফিরে যাব সবাই আপনার আলোয়। মিছে কি পেয়েছি কি পাইনি হিসাব কষে ছিল না জীবনের তাল লয়। চলো না সবাই মিলেমিশে গড়ি এক নতুন পৃথিবী, সব কিছু ভালো, কোথাও নেই কোনো কালো সাত রঙা ছবি। নেই হিংসা ঘৃণা ভয়, অহংকারও নয়, পূবের আকাশে ঝলমলে রবি। মানুষকে ভালোবেসে পাশে দাঁড়াবার মানুষ আছে কতিপয়। নিজ কাজ করে ক্ষুদ্র স্বার্থ ভুলে যদি পাও কিছুটা সময়, চলো জীবে প্রেম করি, ঈশ্বরের সেবা করি, না করে সময়ের অপচয়। রাজনীতি কূটনীতি অর্থনীতি থাক নিজ নিজ স্থানে, এ সমাজ দেশ বিশ্বকে আরো মানবিক হতে হবে, অনেকেই তা জানে। তবে কেন এত পিছু টান, হও আগুয়ান, এ সমাজ দেশ বিশ্বকে বাঁধব নতুন টানে। মানুষ হিসাবে আরো মানবিক হয়ে জীবনকে করব ধন্য। আমরা যে পৃথিবীর শ্রেষ্ঠ জীব মানুষ, নই মানহুসহীন কোনো বন্য। বুদ্ধ যিশু রাম কৃষ্ণ মোহাম্মদ নেতাজি গান্ধীজি বিবেকানন্দ রবীন্দ্রনাথ নজরুল শরৎচন্দ্র বিবেকানন্দে ভরে উঠবে এ জনারণ্য। নমস্কার। বাহ বাহ বাহ, সত্যি সত্যি অসাধারণ দিদি, যে আপনার এরকম প্রতিভা ছিল আমি সত্যি মানে জানতাম না, কিন্তু কারণ আপনি এর আগে এতবার এসছেন, আপনি স্বরচিত আবৃত্তি নিয়ে কোনোবার আসেননি। না, অ্যাকচুয়ালি আমার একটা ইচ্ছাই ছিল যে স্বরচিত কবিতা নিয়ে একটা, আমার পুরোটাই আমার স্বরচিত কবিতা নিয়ে হবে।
তো আমাকে যখন ও প্রস্তাবটা দেয় তখন আমি এক নিমেষে নিজে চলো প্রথমে তো স্টার্ট করি কিছু। আমার প্রচুর কবিতা এখনো পর্যন্ত বই আকারে প্রকাশ পেয়েছে, তো নিজের কবিতাগুলো অন্যের পাঠ করবে এটা একটা তো ভালো জিনিস। তো ভাবলাম না আমরাই প্রথমে করি যে নিজের মনের ভাবটা কিভাবে। অবশ্যই অবশ্যই, কারণ হ্যাঁ এই জন্য আমিও বলছি যে নিজের কবিতা সবসময় নিজেকেই মনে হয় আগে পাঠ করা উচিত। অবশ্যই, কারণ আপনি লিখছেন, আপনার ফিলিংসটা ওর মধ্যে রয়েছে, সেটা অন্যরা নাও এইভাবে প্রকাশ করতে পারে। খুব ভালো লাগছে দিদি। একদম পরবর্তী নিবেদনে যাব, কি শোনাবেন? হ্যাঁ, এবার মা তো আমাদের পৃথিবীর শ্রেষ্ঠ উপহার, তো মাতৃদিবসে মাকে নিয়ে আমি একটি কবিতা লিখেছিলাম, সেটাই পড়ছি। মা, তুমি কেমন আছো? ভালো? তোমার জন্যই তো প্রথম দেখেছিলেম এই জগতের আলো। জন্মের পর তোমার কোলেই খেলা, তোমার কোলে মাথা রেখে কাটলো ছেলেবেলা। সুখে দুঃখে ভালোবাসায় তোমার হাতের স্পর্শ, আজও মনে পড়ে সেই সব রঙিন দিনের হর্ষ। প্রতিক্ষণের অনুভূতি তুমি আছো পাশে, তাই কোনো ভয়ই আমার কাছে না আসে। মায়ের কাছে আবদার, ক্ষোভ না পাওয়ার যন্ত্রণা এক নিমেষে বলে ফেলো, মা দেবে ঠিক সান্ত্বনা। তাই একটা কোনো দিন তো নয় মাতৃদিবস, দিনের প্রতিক্ষণ, রাতের প্রতি মুহূর্ত, মাসের পর মাস, সারা বরষ। মা, তুমি দিয়েছ অনেক, কি পেরেছি দিতে তোমায়, তাই এই একটি দিনই থাকুক তোমার মনের মণিকোঠায়। পৃথিবীর সব মাকে জানাই প্রণাম, ভালো থাকো। আর মা, তোমার জন্যই তো আজ আমিও মায়ের সুখ পেলাম। নমস্কার। বাহ বাহ, মানে আমার চোখে জল এসে গেল দিদি। এতটাই আবেগ, মা নামটাতেই তো আবেগ আমাদের, মানে সবকিছুই মাকে ঘিরে। অবশ্যই মা আছেন আপনার? হ্যাঁ, মা আছে। মা, আমি খুব দিয়েছেন মাকে উপহার নিশ্চয়ই। অবশ্যই অবশ্যই, এবং এটা আমার কবিতার বইয়ে ছাপাও হয়েছে, মাকে সেই বইটা আমি প্রেজেন্টও করেছি। তো এরকমই। আমি কিন্তু এই বইটা চাই। অফকোর্স পাবো তো? নিশ্চয়ই। আচ্ছা, সুতপাদির কাছে তো কিছু শুনলাম, অনেকটাই শুনলাম, এবারে বর্ণালীদির কাছে একটু শুনতে চাই। অর্থাৎ আপনি তো নিজস্ব কবিতা লিখছেন, পাঠ করছেন, সবই ঠিক আছে, সবই মানে ভালো, অবশ্যই আমার ভালো লাগছে, মানে দর্শকদেরও ভালো লাগছে অবশ্যই, এই ফিডব্যাকটা আমরা পরে পাবো। কিন্তু আপনি যাদেরকে শোনান তাদের বক্তব্য কি? তারা কেমন বলছেন, যে কেমন আপনি লিখছেন, কেমন সেটা বহিঃপ্রকাশ হচ্ছে? তাদের বক্তব্য বলে আমি মূলত এই এফবিতেই দিয়ে থাকি, আমার ফেসবুক প্রোফাইলে। তো আমি প্রচুর কমেন্ট মানে আসে যে দিদি এত ভালো লিখছেন, এত মানে কি আর বলবো, অনেক রকম করে পাঠকরা যেভাবে, একজন পাঠক যেভাবে মানে পড়ে যেভাবে নেবে। এখন পাঠক প্রিয়তা পেতে গেলে তো আমাকে ভালো আগে লিখতে হবে, এক নম্বর কথা। আর এটাও আমি মানে কবিতা লেখার আগে এটাও আমি জেনেছি, একজন আমার মানে বয়োজ্যেষ্ঠ এক দাদা, হ্যাঁ আমি ওনার মানে আর কি বলবো, উনি বলেছে দেখো নারীর ভূষণ যেমন লজ্জা, তেমনি কিন্তু কবির ভূষণ কিন্তু নিন্দা। তুমি যেমন তুমি যেমন কবিতা লিখছো না, এর মধ্যে তুমি নানান রকম পাঠক দেখবে, কেউ নিন্দে করছে, কেউ ভালো বলছে, মানে অনেক রকম জিনিসই তোমাকে নিয়ে চলতে হবে। আর এটাও ঠিক যে তুমি এই যে তোমার যে লেখা এগুলো যেমন পাঠক যেমন পড়বে, ম্যাক্সিমাম আমাকে এক একজন বলে যে বা আমি মনে করি সেটা হলো যে কেউ লিখলাম, কেউ পিক চাপড়ে বলে দিল খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, আদেও তারা পড়লো কিনা তাও জানি না, কিন্তু বলে দিল। কিন্তু এটাকে আমি মূলত মানে খুব ভালোভাবে নিই তা কিন্তু নয়। আমি মনে করি যে সমালোচনা আমার করবে সেই কিন্তু আমার আসল পাঠক। অবশ্যই আমার জিনিসগুলোকে আমাকে ধরিয়ে দেবে যে এই জায়গাগুলো হচ্ছে না,
হ্যাঁ, তা আমি মানে সমালোচনা যে করবে আমি তাকেই আর কি বন্ধু বলে মনে করি। অবশ্যই, ওই একদম পিচ দারুণ চাপড়ে বলে বলেছেন। দিল খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, তাতে কিন্তু আমার মানে আর কি মনের উপর কোনো প্রভাব পড়ে না অ্যাকচুয়াল। একদম এটাই। ঠিক, একদম ঠিক, অবশ্যই। কি শুনবো দিদি, কি শুনবো? এখন একটা ছোট্ট কবিতাই বলি, সাগরের গোপন ব্যথা। বেশ। সাগর, তোমার ঢেউয়ের তীরে বালি কেন? তুমি কি জানো কবে থেকে এ বালি এখানে জমেছে? আমি তো তোমার এই তীর ধরে রোজ হাঁটি, কিন্তু তোমার এই গোপন ব্যথা কোনোদিনও অনুভব করিনি। রোজ কত শত মানুষ তোমার বুকে ডুব দেয়, তবুও তুমি নির্বাক নিশ্চুপ, কোনো প্রতিরোধের বেড়াজাল গড়ে তুলুন। বোধহয় তারা তোমার একান্ত আপন। তুমি কিন্তু আমার খুব প্রিয়, এক অনন্য ভালোবাসা। তবুও আমি তোমার উত্তাল ঢেবে নিজেকে ডুবাইনি, কেবলই সঙ্গে নিয়ে হেঁটেছি। বাহ, সত্যি অসাধারণ, সত্যি অসাধারণ। আমি আজকে যত শুনছি কিভাবে ভাষায় প্রকাশ করব, সত্যি আমি নিজেই বলে উঠতে পারছি না। মানে হয় না, প্রতিদিন অনেক কথা বলি, অনেকের সাথে বসি, কিন্তু এরকম একটা উপস্থাপনা আজকে করতে হবে এটা আমি ভাবতেও পারিনি। আর সত্যি ভীষণ ভালো লাগছে আজকের এই অনুষ্ঠানে সঞ্চালনা করতে পেরে। আপনারাও নিশ্চয়ই আমার সাথে একমত। তবে আপনারাও কিন্তু আমাদের অনুষ্ঠানে আসতে পারেন। কিভাবে আসবেন? আমাদের স্ক্রিনে যে নাম্বারটি যাচ্ছে, অর্থাৎ দুটি নাম্বার যাচ্ছে, সেই নাম্বারে ফোন করুন এবং ঝটপট চলে আসুন স্বপ্নাঙ্গনে। সময় একদম নষ্ট করতে চাইছি না, কারণ আমাদের হাতে সময় খুবই কম। দিদিদের আর কাছ থেকে আরো কিছু স্বরচিত কবিতা শুনে নেব। দিদি, আমরা কিন্তু এবার পরবর্তী নিবেদনে যাব আপনার। হ্যাঁ, অবশ্যই। আমার পরবর্তী নিবেদন অনুশাসন। এটা একটু মানে এটা বর্তমান জীবনকে খুবই নাড়া দেয়, এবং অনেকে এই নিয়ে আমাকে নানান রকমের মন্তব্য করে যে আপনার থেকে রান্নার রেসিপিটাও আমি শিখে নিলাম। যেটা তা অনুশাসনে, পেঁয়াজ তেলে লাল না হলে অন্য মশলা দিয়ে ঘেঁটো না, সবটা মাখো মাখো হলে অবশেষে টমেটোটা দিও। সবটা নিয়ে মাখো মাখো হলে একটু গরম জল নিয়ে বেশ করে আঠা বানিয়ে শেষে মাংসটা ছেড়ে দাও, ঢেকে দাও, গা দিয়ে জল ছাড়ো। সবটার একটা পদ্ধতি আছে বুঝলে। বাই এলো কটক যেতে হবে, এমনটাতে আস্বাদন মেটে না প্রিয়। আমার তো আবার ডাউনলোড, ওপেন প্লে, তারপর চাঁদে পারি। আমাকে একটু মানুষ ভাবতে শেখো আগে, তারপর কাছে এসো আবার। সিসি ক্যামেরা চলছে, ভোর 5টা বাজে, সিকিউরিটি ডিউটিতে দাঁড়িয়ে গেছে, এবার এসো। পরবর্তী কবিতা ভীতু ছেলে। একটি ভীতু ছেলে রোজ দুপুরে আসে ওই লাল দিঘিটির ধারে। বহু বছরের পুরনো কৃষ্ণচূড়া গাছের নিচে দাঁড়িয়ে অপেক্ষা করে একটি মেয়ের ভালোবাসার জন্য। সে অনামিকা। অনামিকা সেখানে আর থাকে না, পড়ে আছে তার একটি পরিত্যক্ত ঘর, ব্যবহৃত কিছু আসবাব আর কিছু টুকরো স্মৃতি। প্রতিবেশী জানান দেয় আগামী বছর গরমে যদি ছুটি পায় তাহলে সে হয়তো এখানে আসতে পারে কদিনের জন্য। ভীতু ছেলেটি অপলক দৃষ্টিতে তাকায়, বলে ওঠে সে তো এখন ঢের দেরি। প্রতিবেশী বলে তুমি এখন এসো, অমন অধীর হয়ে উঠো না অনামিকার জন্য। বাহ, অসাধারণ অসাধারণ, কোনো কথাই হবে না। আপনারাও নিশ্চয়ই আমার সাথে একমত। কিন্তু আমরাও তো জানতে চাই যে আপনাদের স্বপ্নাঙ্গন কেমন লাগছে। কিন্তু জানতে তো আমরা পারি না, কিন্তু অবশ্যই আপনারা আমাদের জানাবেন। কিভাবে জানাবেন? ওই যে স্ক্রিনে দুটো নাম্বার যাচ্ছে, ফোন করুন আর জানান স্বপ্নাঙ্গন আপনাদের কেমন লাগছে। আজকে আমরা এখানেই শেষ করব এবং দিদিদেরকেও এখানেই বিদায় জানাবো। আপনারা দেখতে থাকুন চ্যানেল ভিশন এবং স্বপ্নাঙ্গন প্রতিদিন ঠিক সকাল 9টা 30 মিনিটে।
আজকের মতন এখানেই, নমস্কার। নমস্কার। কৌবনী সঙ্গীত ও সাংস্কৃতিক মঞ্চ পরিচালিত এক নতুন মনোগ্রাহী অনুষ্ঠান স্বপ্নাঙ্গন, স্বপ্ন যেখানে সত্যি হয়। আমরা তুলে ধরব আপনার সৃষ্টি, আপনার প্রতিভা। অংশগ্রহণ করতে যোগাযোগ করুন 7003226279 বা 9073121608 এই নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন শুধুমাত্র চ্যানেল ভিশনে।